নমস্কার, সোজা সাপটা আপনাদের প্রত্যেককে স্বাগত। ইতিহাস বলুন বা পুরাণ, ভারতের মাটিতে হওয়া সবথেকে বিখ্যাত যুদ্ধের নাম কুরুক্ষেত্রের লড়াই, মহাভারতের যুদ্ধ। 18 দিন ধরে চলেছিল এই যুদ্ধ। সেই লড়াই নাকি জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র হয়েছিল। কুরুক্ষেত্রের লড়াইয়ের সঙ্গে তুলনা করা ঠিক হবে কিনা জানি না, কিন্তু বাংলার ভোটের লড়াইও কোনো অংশে কিন্তু কম যায় না। ময়দানে লড়াই হয়, সোশ্যাল মিডিয়ায় লড়াই হয়, আদালতেও লড়াই হয়, প্রতি ভোটের আগেই হয়। এবারও ঠিক সেই একই ধরনের পরিস্থিতি। আইপ্যাকে ইডির অভিযান ঘিরে নজিরবিহীন সংঘাত, তা নিয়ে এখন সুপ্রিম কোর্টে ধুন্ধুমার লড়াই। আদালতে উত্তেজনা, ভোটের ময়দানও প্রবল গরম। অনুপ্রবেশ থেকে ধর্ম, সংঘাত চরমে। এরই মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের আগে সিঙ্গুরে সভা করছেন তিনি। রাজনীতির লড়াই চলছে এসআইআরে সাধারণ মানুষের হয়রানিও। এইসব নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের মোশন ভোটের পাটিগণিতে হার জিতের অঙ্ক। আবার একবার বলে দিই, ভোটের পাটিগণিতে হার জিতের অঙ্ক। আর এই নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন সিপিআইএমের পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, আপনাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে। পাশে রয়েছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। শিবাজীদা, আপনাকেও স্বাগত। এবং আমার ডান পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে তন্ময় ঘোষ। তন্ময়, আপনাকে স্বাগত। আমার একদম ডান দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য। অশোক, আপনাকে স্বাগত। পাশেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, আপনাকেও স্বাগত। আর আমার একদম ডান দিকে আছেন বিজেপির পক্ষে সজল ঘোষ। সজল, আপনাকেও স্বাগত। সজল, আইপ্যাকে ইডির হানা ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নজিরবিহীন। আদালতে যে লড়াই চলছে সেটাও নজিরবিহীন সংঘাতের দিকে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই লড়াইয়ের ভবিষ্যৎ কি? যে ঘটনা ঘটেছে সত্যিই নজিরবিহীন। একটা হচ্ছে আইপ্যাকের মালিকের বাড়িতে এবং আরেকটা তার অফিস, আর পরের দিন হাইকোর্টের ভেতরে। সবই নজিরবিহীন। পশ্চিমবঙ্গে যা হয় সবই নজিরবিহীন ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। এর আগে উনি একবার চলে গিয়েছিলেন, রাজীব কুমারের বাড়ির সামনে গিয়ে শুয়ে পড়েছিলেন, নজিরবিহীন ছিল। তারপরে উনি আরেকবার গেছিলেন, সেটা হচ্ছে আপনার সিবিআইয়ের অফিস নিজাম প্যালেস, সেখানে পৌঁছে গেছিলেন, নজিরবিহীন। সব নজিরের রেকর্ড ওনার। এইসব রেকর্ড উনিই ভাঙতে পারবেন, ওনার মতন তো কেউ ভাঙতে পারবে না, এটা অস্বীকার করার জায়গা নেই। মানে আমার বলতে খারাপ লাগে, বলতে লজ্জা লাগে যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিনা মোবাইল চোর, ফাইল চোর। লোকে বলছে এত উচ্চ বংশ, যে বংশের ভাইপো কয়লা চোর, বৌমণি তিনি সোনা চোর, আর দিদিমণি পিসিমণি যাই বলুন তিনি হচ্ছেন মোবাইল চোর। এটা সত্যিই নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ভাই হাইকোর্টটা যন্তর মন্তর নয়। হাইকোর্টে যে ঘটনাটা ঘটেছিল সেটা সত্যিই নজিরবিহীন ঘটনা, যে হাইকোর্ট চলতে দিল না। আরও অনেক নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে বাকি আছে বলে আমার বিশ্বাস। এখনও নজিরবিহীন ঘটনা ঘটবে। তন্ময়, পশ্চিমবঙ্গে সব কিছুই নজিরবিহীন ঘটে, স্বাভাবিক। পশ্চিমবঙ্গের ইতিহাস হচ্ছে নজিরবিহীন ঘটনা ঘটানোর জন্যে। সজলদারা সেটা কি করে বুঝবেন? সজলদাদের যারা পূর্বসূরি তারা তো ওই নজিরবিহীন ঘটনাগুলোতে অংশ নিতেন না। তারা হচ্ছে কেউ ক্ষমা চাইতেন, কেউ চিঠি লিখতেন। পশ্চিমবাংলায় নজিরবিহীন ঘটনা ঘটবে স্বাভাবিক। সব থেকে বেশি রক্ত পশ্চিমবঙ্গে দেবে। 18 বছর বয়সে, যে বয়সে ফুটবল খেলে সেই বয়সে লোকজন ফাঁসির মঞ্চে ঝুলবে। পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনা ঘটবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ। তারা কাউরির দ্বারা দমে থাকে না।
সেটা প্রমাণিত। আপনি শুরু করেছিলেন মোশেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে। এই 18 দিন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধেও 18 দিন, গীতাতেও 18টাই অধ্যায় আছে, মহাভারতেও 18টা অধ্যায় আছে, তার এক বিশ্লেষণ আছে। সেটা কিন্তু এই যারা এখন হিন্দু ধর্মের ঠিকাদার তাদেরকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। সেটা অন্য বিষয়। বিষয়টা হচ্ছে যুদ্ধটা ছিল ধর্মের সঙ্গে অধর্মের, বলা হয়েছিল ধর্মের প্রতিষ্ঠার জন্যে। তো এক্ষেত্রেও তাই, যখন অর্জুন বাণ মারতে অস্বীকার করছে যে সবাই আমার সামনে যারা আছে তারা আমার আত্মীয়, কী করে বাণ মারবো, কিন্তু লড়াইটা ধর্মের অধর্মের বিরুদ্ধে ধর্মের। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্যে, এবং যে জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পেরেছেন সেটা বিজেপির নেতারা আশা করেনি। সেই জন্যেই তাদের যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য ফ্লপ হয়েছে। কারণ তারা ভেবেছিল বাকি রাজ্যগুলোতে যেভাবে দখল করা যায় বাংলা, কিন্তু বাংলাকে যে সেইভাবে দখল করা যাবে না বাকি রাজ্যের মতো, সেটা প্রমাণিত। চন্দন চট্টোপাধ্যায়, এই যে লড়াইয়ে অন্য রাজ্যের মতো বাংলাকে দখল করা যাবে না, এবং যে চিত্রনাট্য সাজানো হয়েছিল, যে তন্ময় বললেন, যেটা বাংলায় এসে ধাক্কা খেয়েছে। কিছু ধাক্কা খায়নি, সবই নজিরবিহীন ঘটনা বলছেন তো। গোটা দেশ জুড়ে আর রাজ্য জুড়ে সত্যি নজিরবিহীন ঘটনা ঘটছে। কেন বলছি, যে প্রথমে বললেন ফাইল দেখাবো বলে, এখন নিজেই নিজের ফাইল নিয়ে দৌড়ে পালাচ্ছেন। একসময় কথা ছিল নাকি অন্যের ফাইল খুলে বার করে দেখাবেন বলেছিলেন, এখন নিজের ফাইল দৌড়চ্ছেন। আর এই সজল ঘোষ বলছিল ভাইও বহনো 1.5 করোড় ঘুষপেটিয়া কো চুন চুন কে নিকালেঙ্গে। এখন আমার বাবার বয়স কত, মায়ের কটা ছেলে মেয়ে, ও এখন এই চুনতে বসেছে। আর একই কথা যে এই যে এখন দেখছেন, যদি কারুর বাবা মায়ের 5টা 6টা ছেলে মেয়ে হয়, তাদের খুঁজে বার করছে। তাহলে কি করার কথা ছিল আর কি হয়েছে? কিন্তু প্রশ্নটা এটা নয়। আচ্ছা, আপনি বলুন তো, সুজয় কৃষ্ণ ভদ্রকে 2023 সালের মে মাসে অ্যারেস্ট করা হয়েছে। আজ পর্যন্ত তার এই শ্রীকণ্ঠটা আজ পর্যন্ত বেরোলো না। আবার না জানি কাল বাদে পরশু দিন গিয়ে এই মামলাটাকে তুলে নিয়ে আসা হবে। লিপস অ্যান্ড বাউন্স রেড হয়েছিল, মাল পাওয়া গেছিল, হাইকোর্টের বিচারপতির রেকর্ডে আছে এখনো পর্যন্ত কি মাল সিজ হয়েছে, তার মালিক কারা, সেটা পর্যন্ত ইডি বা সিবিআই হাইকোর্টে জমা দেয়নি। এবার এই মামলাটাকে কিছুদিন পরে তোলা হবে। তাহলে আসলে মহাভারতের যুদ্ধ নয়, মানুষ নিজে যে যুদ্ধটা করছে। একটা ফুলকপি 40 টাকা, বুঝলেন? 150 টাকা থেকে 200 টাকা গোবিন্দভোগ চাল, শাকসবজি সব 60 টাকা। এগুলোকে যাতে ভুলিয়ে দেওয়া যায়, এই জন্য এই যুদ্ধটাকে বারবার আমদানি করা হচ্ছে। কি করেছে সিবিআই ইডি এতগুলো মামলা নিয়ে? আপনি বলুন। আপনার চোখের সামনে দাঁড়িয়ে একটা, আগে শুনেছিলাম বাংলার ডাকাত বইতে ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে যেত। এখন আমি জানি না ডাকাতরা ফোন করে যাচ্ছে কিনা। একটা জায়গায় দাঁড়িয়ে ফাইল নিয়ে ব্যাগের মধ্যে গাড়িতে রেখে আবার ঘোষণা করছে আমি পরেরটায় যাচ্ছি। ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সজল ঘোষ এখানে এসে বলছে সবই নজিরবিহীন। সত্যিই এটা নজিরবিহীন যে কেউ কথা রাখেনি। ধন্যবাদ। আমি আসছি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই যে ঘটনা ঘটছে সেটা বললো, যেটা চন্দন বলছে, চন্দনের বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনাক্রম চলে আসছে, তাতে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে ইডির মতো একটা সংস্থা, কোথাও তো তাদের নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। পাবলিক পারসেপশন বা ভোটের বাজারে এটার তো একটা জায়গা রয়েছে। বিশ্বদেব খুব সুন্দরভাবে বললেন যে প্রথম যে প্রশ্ন উঠছে, যে পারসেপশনের কথা বললেন, ইডি আইনের ঊর্ধ্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও আইনের ঊর্ধ্বে নয়। তাহলে ইডি কি করছিল সেখানে? ইডি তো আমাদের পাড়ার ভজাদা বা মদনদার মতো নয়। ইডির তো কাজ, যদি কিছু নিয়ে যায় বা সিজ করতে আসে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে আসছেন, সেটাকে প্রতিহত করার চেষ্টা করা। ইডি কি সেটা প্রতিহত করার চেষ্টা করেছে? করেনি। তার কারণ ইডির সেই ধক নেই। আমার কথা নয়, পাবলিকের পারসেপশন নয়, আমি সুপ্রিম কোর্টের কথায় আসব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল শক্তিটা হচ্ছে জনগণের শক্তি। এবং যেটা একটু আগে বলছিলেন সজলদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও রাজীব কুমারের ক্ষেত্রে এরকম তার বাড়িতে গেছিলেন সিবিআই যখন এসছিল তখন। কিন্তু পরবর্তীকালে আপনি জানেন যে সুপ্রিম কোর্ট সে মামলাটাকে ডিসমিস করে দেয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের শক্তিতে সংবিধানের ঊর্ধ্বে উঠে যে কাজটা করছেন, পরে সে মান্যতা পাচ্ছে। আর ইডির আজকের মামলায় কি বলেছে আপনারা জানেন। কিন্তু এর পাশাপাশি আপনি দেখবেন 2025 সালে সুপ্রিম কোর্টের মামলা, বিচারপতি গাওয়াই এবং চন্দ্রশেখর তার বলছেন যে ইডির কাজেরও একটা সীমা থাকা উচিত।
তামিলনাড়ুর মদ কেলেঙ্কারি এবং আরও একটি মামলার ক্ষেত্রে বলছেন যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে ইডি। আমার বক্তব্য যে পারসেপশন যখন তৈরি হচ্ছে, যদি সত্যিই যে মামলাটা 2000 সালে শুরু হচ্ছে সেই মামলাটা হঠাৎ করে নয়, আজকে কেন নির্বাচন যখন কাছে তখন এই মামলাটা আবার সক্রিয় হয়ে উঠল? আমি আসছি, একদম ঠিক কথা বলছেন যে এই প্রশ্নটা বারবার উঠছে, পারসেপশনের প্রশ্ন এবং টাইমিংয়ের প্রশ্ন। অশোক, এই টাইমিংয়ের প্রশ্ন যেটা আসছে, যে সময়ের প্রশ্ন, আমরা দেখেছি যে কংগ্রেসের ক্ষেত্রে এরকম হয়েছে অতীতে। তো এই জায়গা থেকে কংগ্রেসের বক্তব্য কি? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যত খারাপ প্লেয়ারই হোক, যদি ফুল টস বল পায় ছক্কা হাঁকাবে। বোল্ড হতে পারে, বোল্ড হয় না, কারণ উল্টো দিকে যারা বলটা ঠেলছে তারা কিন্তু জেনে বুঝে ঠেলছে। 2021-এ মাননীয়ার ভাঙা পায়ে ফুটবল তুলে দিয়েছিল যারা, সজল ঘোষ এখানে যতই চিৎকার করুক তৎকাল বিজেপিরা, আসলে বিজেপির যারা ওপরের মহলে বসে আছে তারা জানে ফুটবলটা তুলে দিতে হবে, আর আজকে ফুল টস বলটাও ঠিক একইভাবে দিতে হবে। তাই ফুল টস বলে ছক্কা হাঁকালেন মাননীয়া, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। আর প্রশ্ন হলো ইডির কর্মদক্ষতা কিংবা কর্মকুশলতা নিয়ে। সুব্রমণিয়াম স্বামীর দায়ের করা মামলার ভিত্তিতে ইডি ন্যাশনাল হেরাল্ডে তদন্ত চালালো, তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পরে নাকে ঝামা ঘষে দিল সুপ্রিম কোর্ট, নাকচ করে দিল। একই ঘটনার পুনরাবৃত্তি। মাননীয়া ঢুকলেন কি করে ইডি থাকা সত্ত্বে? ঢুকলেন যদি, ফাইল নিলেন কি করে? ইডি পেঁয়াজ ছুলছিল? ফাইল নিলে বেরিয়ে আসলেন কি করে? ইডি কি পেঁয়াজ ছুলছিল? আসল ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, বাংলার মানুষের মূল সমস্যাগুলো থেকে চোখ ঘুরিয়ে দিতে হবে। রুটি রুজির সমস্যা, বেকারত্বের সমস্যা, পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে ওড়িশার মালকানগিরি থেকে শুরু করে সম্বলপুরে এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে প্রতিদিন নিগ্রহের শিকার হচ্ছেন, খুন হচ্ছেন। বিজেপির নেতাদের টু শব্দ নেই। বাংলা দখলের অলীক স্বপ্ন দেখছে যারা সজল দ্বারা, তারা এই নিয়ে টু শব্দ করে না। এবং তৃণমূল রাজনৈতিক কথা বললেও আমরা বারবার করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কেন কোনো সরকারি দৌত্য চালালেন না বিজেপি শাসিত রাজ্যগুলোতে? আমি আসছি শিবাজিদা। এই যে আইপ্যাকের ঘটনা যেটা অশোক বললো, সেই সূত্র যদি আপনাকে বলি, ইডি ডিমেজকে তো বড় একটা ধাক্কা দিয়েছে গোটা দেশে। আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড পুলিশও ইডির দপ্তরে রেড করছে। একদম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সজল ঠিকই বললেন একদিক থেকে, যে নজির ভাঙা। তো এটা তো আউট অফ দ্য বক্স পলিটিক্স। এই যে আউট অফ বক্স যে আমি যেতে পারি, এই জায়গার জন্য দুটি জিনিস লাগে, প্রচণ্ড সাহস লাগে এবং তার নেতৃত্বের মধ্যে একটা দৃঢ়তা লাগে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখাতে পেরেছেন, এই মুহূর্তে কিন্তু সবার সামনে পারসেপশনের কথা বিশ্বজিৎ বলছিল, পারসেপশনের দিক থেকে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে কাজটা তো হয়ে গেছে, ইডি তো পারেনি, অর্থাৎ রাখার যে জায়গাটা ছিল। এবারে যেটা হবে সাংবিধানিক, অর্থাৎ আলোচনাটা পুরোপুরি কোর্ট আইন, অর্থাৎ সাংবিধানিক জায়গাটা হতে পারে কি হতে পারে না, কোর্টের অধীনে চলে গেল অশোক। এবার কোর্টের অধীনে যাওয়া মানে একটার পর একটা, এরপরে আরেকটা তারিখ, তারপরে একটা তারিখ পে তারিখ যাবে। যেটার কথা আমি বলছি, যে সাহস, যেটা বারবার অন্যরা একটা ফাউল ট্রাই করেছে যে আমাদের এইভাবে সব নিয়ে গেল, আমাদের করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে রুখে দিলেন, এখানে কিন্তু ওয়ান আপ, একটা একটু এগিয়ে গেলেন। এইটা পারসেপশনটা কিন্তু সবার কাছে থাকবে এবং এটার ফলে একটা তো বড় জায়গা, এটা কথা যেটা একটু আগে যেটা বলছিলেন, যে ঘটনাটা হচ্ছে যে 2020 মামলা, 2020 মামলা, 2020 পরে যে তারপরেও একটা যে হয়েছে, এর মধ্যে কি একবারও প্রতীক জৈনকে ডেকে পাঠানো হয়েছে? তিনি কি ওখানে বারবার সেটা বলছেন যে তিনি কি বাধা দিয়েছিলেন? ওরা বলছে যে না, আজকে যে পঞ্চনামা দিয়েছে, পঞ্চনামা নিয়ে আমি দেখছিলাম বিরাট আর্গুমেন্ট হচ্ছিল, সেই পঞ্চনামাতে কি কোথাও বলা হয়েছে যে তাদেরকে আটকানো হয়েছে? স্মুথলি সমস্ত হয়েছে সেটা বলেছেন। এবং তার ওপরেই যে আর্গুমেন্টটা হচ্ছে, তারপরে বলছেন যে থেফট হলো, তারপরে বলছেন যে ডাকাইটি হলো, ইত্যাদি বলেছেন, ডাকাতি বলেছেন, চোর চুরি বলেছেন, যেটার কথা সজলও বললেন। প্রথম কাজ হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের মানি লন্ডারিং, সেই তার কি প্রমাণ, কার কোথায় নোটিশ, এবং যদি দেখা যেত হ্যাবিচুয়াল অফেন্ডার, যে তিনি আসছেন না, কোঅপারেট করছেন না, প্রতীক জৈনের কথা বলছি, তাহলে এই জিনিসটা হচ্ছে। তিনি যখন একটা দলের, আজকে আইপ্যাক একা নয়, এখানে সুনীল কানুগোলা,
এবং এরা সবাই বিভিন্ন সময় রেবন্ত শর্মার সময় তারা ছিলেন এবং তারা ওখানে একই রকম ওদের এটা আইপ্যাক, ওদের হচ্ছে ইনক্লুসিভ মাইন্ড। আজকে আমরা অস্বীকার করতে পারি না, বিশ্ব 1 মিনিট খালি বলে নিতে চাই তোমার কাছ থেকে সময় নিয়ে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু পলিটিক্সের ধরন পাল্টে গেছে। 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকের যে পলিটিক্স আজকে কিন্তু একটা আমেরিকান স্টাইল হয়ে গেছে। যেমন আমরা মুখ খুঁজি, ওখানে নরেন্দ্র মোদীর নামে ভোট হয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় বা অন্য কারোর নামে ভোট হয়। এখানেও যেটা হচ্ছে, যে ধরনের আমেরিকাতে দেখি, যে ধরনের লবিং, যে ধরনের আগে যাদের স্ট্র্যাটেজিসদের ঠিক করা, একদম সেই লাইনে চলছে। সজল, আপনারা তো রাস্তায়, মাঠে, ময়দানে নেমে রাজনীতি করেন। রাজনীতিতে পারসেপশন বলে একটা কথা আছে, পারসেপশনই তো রাজনীতি চলে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইডি একটা সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি সংস্থা, এই টাইমিং নিয়ে যে প্রশ্নটা উঠছে, এটা দায়, অবশ্যই এর উত্তর দেওয়ার দায় আপনার নয়, কিন্তু কোথাও তো আঙুল বিজেপির দিকে উঠছে। এবং বিষয়টা হচ্ছে, ইডি কি আপনাদের এখানে যে মুভমেন্ট, যে আন্দোলন, যে ইস্যুগুলোকে আপনারা তুলে ধরছিলেন, সেগুলো ঠান্ডা ঘরে চলে গিয়ে নতুন একটা এমন ইস্যু তৈরি হলো যা আপনাদের দলকে অস্বস্তিতে ফেলছে? কোনটা স্বস্তি কোনটা অস্বস্তি সেটা তো 26-এর নির্বাচনের পর বোঝা যাবে। কিন্তু একজন ফেডারেল স্ট্রাকচারের একজন প্রশাসনিক প্রধান একটি অঙ্গরাজ্যের, তিনি যে কাজটা করেছেন সে কাজটা নিন্দাযোগ্য কিনা এটা নিয়ে কেউ আলোচনা করছেন না। ইডি ঘুমোয়, ইলেকশন হলে জাগে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন সেই কাজটা সবাই আপনারা হাততালি দিচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার। বাংলার মানুষ দেখছে, আপনাদের চিনছে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে ইডি সময় মতন জাগে না, ঘুমোয়। আমি বলছি কলকাতা শহর সহ সারা রাজ্যের থানাগুলোতে আমাদের নামের এফআইআরগুলো বাঁচিয়ে রাখা হয়, আমাদের ওয়ারেন্টগুলো বাঁচিয়ে রাখা হয়, যেগুলো নির্বাচনের ঠিক আগে আগে দিয়ে আগের রাত্রির থেকে তাদের তোলা শুরু হয়ে যায়। এ কথাকে অস্বীকার করতে পারবে? খারাপ লাগে এটা ভাবতে যে আমরা যারা বসে আছি তারা রাজনৈতিক দল থেকে কেউ এসছে, কিন্তু যারা বিশেষজ্ঞ তারা নিশ্চয়ই, তাদেরও একটা ভিশন আছে, তাদের একটা নিজস্ব মতামত আছে, কিন্তু তারা যখন মানুষের কাছে বিশেষজ্ঞভাবে আসছেন, মানুষ যেন তাদেরকে এটা না বলে যে তুমি ঘোমটা পড়ে এসছো। ইডির ভুল, ইডির অন্যায়, ইডির ব্যর্থতা সব ঠিক আছে, মমতা ব্যানার্জি যেটা করলেন সেটা একটা সফলতার ক্ষতি। এটা যেটা যদি কেউ দেখাতে চান সেটা অত্যন্ত গঠিত না। শিবাজিদা যেটা বললেন পরিষ্কারভাবে যে আইনের পথে চলবে, কোর্ট হবে, আদালত হবে, আইন যদি আইনের পথে চলতো তাহলে বিশ্বদা আপনি আমায় বলুন, একজন মুখ্যমন্ত্রীর কি এই কাজটা করা উচিত ছিল? আমি 1 সেকেন্ডের জন্য ধরে নিচ্ছি যে ওখানে যা ছিল সব পলিটিক্যাল ডকুমেন্টস, কয়লার হিসেব লেখা ছিল না ওখানে। কারণ আমি বলছি আটকালো না কেন? না আমি বলছি, এর আসছি সে পয়েন্টে। আমি বলছি মমতা ব্যানার্জি নিয়েওছেন, ঠিক করেছেন, নিয়ে ফাইলটা কি করলেন? আচ্ছা পিন্ডি, আচ্ছা হিন্দি নয় পিন্ডি, আমি বলতে দাও। আরে ভাই বলতে না দে। আরে আটকালে পর্যন্ত, আরে ভাই প্রত্যেকবার তুমি এই বচন শুনবো বলে বসে আছে লোকে। আরে ভাই সারদা থেকে আজ পর্যন্ত সব কটা তদন্তে ফেল হচ্ছে কি জন্য? বচন শুনবো বলে? একদম নয়, আসল কথাটা অন্য। আজকে যদি রানীগঞ্জে কোনো কয়লা চোর ধরা পড়ে আর তার বাড়িতে পশ্চিমবাংলার পুলিশ যায়, আর তন্ময় ঘোষ বলে কোনো ব্লক সভাপতি থাকে সেই জায়গা, সে যদি বলে আমার ব্লকের স্ট্র্যাটেজি ওখানে আছে, আমি নিয়ে চলে এলাম, এই রোগ যদি ছড়িয়ে পড়ে তাহলে দায়ী কে থাকবে? আমি বলি, আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আলটিমেটলি দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে সারদা নারদা সব ব্যর্থতা, আমি অস্বীকার করলাম না, কিন্তু এই যে ব্যর্থতাটা কেন, কারণটা কি? মেয়েটার কি অসুবিধা? নারদার ভিডিওর লাইভ টেলিকাস্ট করা হয়েছিল মুরলীধর লেনের বিজেপি পার্টি অফিস থেকে। সেই ভিডিও, শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও ইউটিউব থেকে উধাও করে দিলে কেন, আগে সেটা বলো। আচ্ছা উত্তর দিচ্ছি, ও যেটা বলেছে সঠিক কথা, এর উত্তর আমার কাছে নেই। এবার আমার প্রশ্নের উত্তরও দিক। 50,000 কংগ্রেস কর্মীর রক্ত কংগ্রেসের কোন নেতা বলেননি, যেটা সিপিএম এর হাতে লেখে আছে? আজকে সেই সিপিএম এর সঙ্গে হাত মেলালে কি করে, সেটার উত্তর আছে তোমার কাছে? আমি এবার একটা কথা, আইনের পথে চলবে। নারদা মামলা থেকে শুভেন্দু অধিকারীকে অব্যাহতি দেওয়া হয়নি, সেটা আইনের মতো। আমি বললাম ইউটিউব থেকে কেন তুললে? আরে ভাই বললাম তো, সেটার উত্তর তুই পাওনি। ঠিক আছে, আগে তুমি হাত মেলালে কেন, সেটার উত্তর দাও। আমার যেটা বক্তব্য হচ্ছে, চন্দন অনেকক্ষণ ধরে যেটা ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছে সেটিং, আমি বলছি দেখো ভাই, সেটিং আপনি বলুন, সেটিং আপনি বলুন,
সেটিং এনারা বলুন, আমি তুমি মেনে একবার নেবো। বলো, তাহলেই তো মিটে বলছি শোন, আমি বলছি সেটিং সবাই আরে আমাদের সাথে চন্দন দাদের অফিসিয়ালি জোর, আচ্ছা, জোর তো। অফিসিয়ালি আরে, জোর অস্বীকার করছি কোথায়? লুকিয়ে লুকিয়ে করে প্রেম, বিজেপি আর তৃণমূল এরকম নয়। আমি বলছি তো লিভিন নয়, আমি বলছি তো গাঁটছড়া বাঁধা, আমি বলছি যে live-in। ভাই তুই তো ভাই, ভাই আরে, আমি তুই তো বলছি ভাই। না লিভিন, একই আমি বলছি গাঁটছড়া ধাইমা জন্ম হ্যাঁ, দিয়েছে, বুঝলাম। লেবার আরে রুমে ভাই, ছিল, দাঁড়ান। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন কি আরে ভাই। আমরা লেবার রুমে ছিলাম তাই তৃণমূলের জন্ম হয়েছিল। ঠিক আছে। তাহলে ধাই তু তো ভাই হলো, ধাইমার ছেলে। আচ্ছা, ভালো ভালো, ভাইরাল হবে, তোর কথাটা ভাইরাল হবে। আমি যেটা বলছি যে সেটিং এর কথা সবাই বলুক, সিপিএম ছাড়া। যারা 21শে জুলাইয়ের ঘটনার পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করেননি, যারা ওই বিধানসভা ভাঙার পর ওই মমতা ব্যানার্জি এখন যেমন করে ফাইল ধরে আছেন, ঠিক ওরম করেই সংবিধান ধরে বিধানসভা ভেঙেছিলেন, তখন তার বিরুদ্ধে একটা অভিযোগ না করে প্রদর্শনী করেছিল স্কুলের হ্যাঁ, বাচ্চাদের প্রদর্শনী, দেখাতে। সবাইকে এক মিনিট, এক বলেছিল, মিনিট। দেখো। যারা 14 দিন একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রাখার পর যাকে পুলিশ দিয়ে তুলে দেওয়ার কথা ছিল, তারা পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়েছিল, সেটিং এর কথা আর যে বলুক ওটা তারা রাজনাথ যেন সিং না এসেছিল বলে। বলে। তারা যেন ওটা না বলে, অন্য রাজনাথ সিং জায়গায় এসেছিল বলুক। বলে। এই যে, আসল এই যে, সেটিং এই যে, এক জায়গায়, এই যে, এই যে, আসল এই সেটিং যে এক 14 দিনের জায়গায়। হাইওয়ে, এই যে, আসল এই যে। বললাম, এই যে ভাই, 14 দিনের হাইওয়ে, ভাই, রাজনাথ ভাই, সিং। ভাই, 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 ওই যে ভাই। ধাইমার ভাই। আরে, আবার বললাম দেখো ওইরকম ছবি দেখালে তোমাদের প্রপিতামহ জ্যোতিবাবুর না, সঙ্গেও setting-টা বলো, বাজপেয়ীজির setting, ছবিটা আছে, setting-টা বলো। সেটাও তুলতে পারো। setting-টা বলো। সেটিং, এই তো বললাম সেটিং এটাই যে সেটিং 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 বলে বুঝিয়ে একটা মিথ্যে কথা যদি 10 জন বলে, সেই ব্রাহ্মণের গোয়েবেলস গল্প আছে, গোয়েবেলসের থিওরি, গোয়েবেলস মানে ওদের। তো এই যে স্টাইলটা, এটা গোয়েবেলস তো হিটলারের, এই গোয়েবেলস তো আচ্ছা, হিটলারের, ঠিক আছে। আচ্ছা, এই গোয়েবেলস তো তো হিটলারের। ঘটনা যেটা হচ্ছে ওই ওই তো নরেন্দ্র মোদী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 বার ডেকেছে। ইডির ভূমিকা হচ্ছে গত 5 বছরে যাদেরকে ডেকেছে তাদের 96% বিরোধী দলের নেতা নেত্রী, কনভিকশন রেট 0.42%। এখানে যতই চন্দনদারা চিৎকার করুন সেটিং বলে, কিন্তু এই ক্ষমতাটা দেখাতে পারেননি যে তাদের বিরুদ্ধে যখন ইডিকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে বর্তমান কেন্দ্রের শাসক বিজেপি, তখন তার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই দেওয়ার ক্ষমতাটা কিভাবে ব্যবহার করছে, পুলিশকে কিভাবে ব্যবহার করছে, দেখিয়েছে মমতা শাসক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আজকের ঘটনা পুলিশকে কিভাবে ব্যবহার করছে। সেই জন্য মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়। বললাম আজ আমি বলছি, আমি যেটা প্রশ্ন করছি পুলিশকে কেমন করে ব্যবহার করা হচ্ছে। সিপিআইএম এই কথাটা বলে, বিজেপির হয়ে কথা না বলে যদি এই রাস্তায় থাকতেন যে ইডি কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাহলে হয়তো তারা 0 থেকে 1-এ যেতে আচ্ছা, পারতেন। আচ্ছা, ওটা নিয়ে আমরা ভেবে নেবো, ওটা নিয়ে আপনাকে ভাবতে বলি। এবার কতটা খুশি শুনুন। একটা কথা বলি। এই বিশু, কতটা খুশি, আমরা খুশি কতটা হব, খুশি। বিরোধী দল, কালকে একটা লাইভ বিরোধী স্ট্রিমিং দল, হচ্ছে, বুঝলেন? আপনার- লাইভ স্ট্রিমে তৃণমূল কংগ্রেসের যিনি লয়ার, যেই হাইকোর্ট বললো যে তাহলে তো এরা স্বীকার করে নিচ্ছে এরা কিছু সিজ করেনি, নাথিং ওয়াজ সিজ। কি খুশি তৃণমূলের লয়ার, বলছে যাক বাঁচা গেল। হ্যাঁ, আমরাও উইথড্র করে নিচ্ছি। না না না, প্রচণ্ড আমি খুশি। একটা কথা, ভাই, এই জাস্ট এটা যে কি ওয়ান আছে লাইনার, আপনারা- ওয়ান লাইনার, আপনারা সংবাদ মাধ্যমে সিপিআইএমএল খুশি থেকে লাভ কি আছে? লিবারেশন, তারা কিন্তু ইডি অভিযানের সাংঘাতিক নিন্দা করেছে। সিপিআইএমএল লিবারেশন করেছে সাংঘাতিক, এবং তারা অনেক ক্ষেত্রে এই আগের ইলেকশন ওই দায়িত্ব তো ভাই, সিপিএম এর দায়িত্ব তো ভাই। CPIM একই ব্যাপার। বলেছে এই করে তো আপনারা সিপিআইএমএল আর তাদের perception সিপিআইএম থেকে বিশ্বজিৎ- তফাৎ কোথায়? বিশ্বজিৎ, যে লড়াই চলছে এ থাকবে, রাজনীতির লড়াই স্বাভাবিক, কিন্তু এই যে আদালতে গেছে বিষয়টা, 3 তারিখে আদালত নেক্সট হিয়ারিংয়ের ডেট দিচ্ছে সুপ্রিম কোর্ট। একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং ভোটের ময়দানও ন্যারেটিভ তৈরি হবে। এই লড়াইয়ে অ্যাডভান্টেজ কে পেতে পারে? প্রথম কথা, আদালতে যে তৃণমূল ন্যারেটিভ, পাবে, এত কথা বলার আদালতে যে ন্যারেটিভ ওনার লাইন তো তৈরি আমরাও হয়েছে, জানি। সেই তৃণমূল পাবে, সেই এক লাইনে ন্যারেটিভে দৃষ্টিকটু বলে একটা শব্দ আসছে। সেই দৃষ্টিকটুটা সাংবিধানিক প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন তখনও দৃষ্টিকটু আদালতের কাছে, এবং যখন ইডি বাধা দিচ্ছে না সেটাও দৃষ্টিকটু। কি চাইছেন আপনি? কিন্তু ইডি গুলি চালালো। বলেও যাবেন, দ্বিতীয় কথা, পাটলাতেও যাবেন, বিশ্বদা, সন্দেশখালীতেও যাবেন। জনগণের কাছে এর প্রভাব কি আপনি ভেবে দেখুন। আমরা এর আগে গত মাসে এখানে যা শো করেছি বা টিভিতে যা শো হয়েছে, সেখানে অন্তত কয়েক হাজার বার আলোচনা করেছি ঘুষপেটিয়া, রোহিঙ্গা, চাকরি দুর্নীতি, অনুপ্রবেশ, কেন্দ্রীয় বঞ্চনা, বাঙালি অস্মিতা। আজকে আপনি দেখুন সারা পশ্চিমবঙ্গে ইডি, সুপ্রিম কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছে কিনা এটা ইস্যু। অথচ 24 ঘন্টার ইয়েতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, ঠিক। তখন কিন্তু জনগণ তার পাশে আছে। এই যে জনগণের যে কোথায়? পুলিশ ছিল তো participation, বাঙালি অস্মিতাটা কোন এখানেও জনগণ আছে, ছিল? সেটাই পুরো তুলে পুলিশ ধরার ছিল চেষ্টা সঙ্গে। করছি। পুলিশ জনগণ কমিশনারকে ছিল নিয়ে যাবেন না, কেন?
ওই টালিগঞ্জের সব ঝিঙ্কু মামুনিরা তারা ছিলেন, না, তারা প্রচুর পাবেন মানুষ এইটা পথে সমস্যা, জনগণ ছিল সেইটা না। সমস্যা। সব তৃণমূলের চোরেরা ছিল। মহিলাদেরকে যে আপনারা এই এই চোখে যে দেখেন আমি আমরা একটা জানি, কথা বলছি, কিন্তু বিশ্বদা, এই যে ঝিঙ্কু মামুনি বিশ্বদা, বললেন এটা একটা কথা সমস্যা। নয়। জয়দা, বিশ্বদা, একটা মহিলাদের কথা বলছি। সম্পর্কে বিজেপির মানসিকতা এখান থেকে প্রমাণিত হয়। ঝিঙ্কু মামুনি, তারপরে আপনাদের এক নেতা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে বলে বাড়িতে বন্ধ করে রাখ, তাদেরকে ভোট দিতে যেতে দিবি না, এই যে মানসিকতা, এই মানসিকতা আমরা তো লক্ষ্মীর অনেকদিন ভান্ডার থেকে নিচ্ছে বলে বন্ধ করে রাখ। হ্যাঁ বলেছেন তো। সে তো তৃণমূলের নেতা বলেছেন। বলেছে, না। আপনি গুলিয়ে ফেললেন। না না না, আপনি না, খবর না, না, গুলিয়ে না, না, ফেললেন। গুলিয়ে ফেলিনি, আরে একদম পরিষ্কার সেটাই তো বলছি। লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে বলে বিজেপিকে ভোট দিচ্ছে বলে বন্ধ করে রাখ। আমি ইডি তো সুপ্রিম আমার বাড়িতে কোর্টে চুরি হলে 3 DG তারিখে আছে, হবে, পুলিশ কমিশনার 3 আছে। তারিখে হবে। আমি শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা, এর পাশাপাশি একটা সব থেকে বড় বার্নিং ইস্যু রাজ্যের কাছে এই মুহূর্তে, কৃষ্ণান শ্রীনিবাসন, তিনি ভবানীপুরের ভোটার, তার কাছে ফরেন সেক্রেটারি দেশের, তার কাছে এসআইআর এর নোটিশ এসেছে। প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ, তার কাছে নোটিশ এসছে, তার এবং স্ত্রী, একজনের বয়স 82, একজন 78। এসআইআর এর জন্য হাজির হতে হবে 18 কিলোমিটার দূরে, বাড়িতে বসে হয়ে যাবে। অ্যাডমিরাল বাড়িতে বসে হয়ে যাবে। অ্যাডমিরাল অরুণ প্রকাশ বাড়িতে বসে যিনি হয়ে কিন্তু যাবে। ভারতীয় নৌসেনা কেন 18 কিলোমিটার দূরে যাবে? ইলেকশন কমিশনের মুখপাত্র নৌসেনা প্রধান সজলদা ছিলেন। বলে দিয়েছেন। না না, যেভাবে- এটা নির্বাচন কমিশন অনেক আগেই জানিয়ে আসছি, দিয়েছে। যেভাবে এসআইআর হচ্ছে, ইডি, সিও যা- সবকিছুর যা- মুখপাত্র দেবো যার থেকে একটা প্রশ্ন উঠে আসছে, আর তুই ইতিহাস এই এত আরে ভাই, কম ইতিহাসের সময়ে মুখপাত্র তো ভালো। এই বিপুল সংখ্যক ভোটারের পরিচয়পত্র খতিয়ে দেখার মতো উপযুক্ত পরিকল্পনা, উপযুক্ত প্ল্যানিং কি নির্বাচন কমিশনের কাছে ছিল? না না, এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি, এসআইআর হোক না, কিন্তু এসআইআর সময় নিয়ে হওয়া উচিত। কত সময় লাগে? এসআইআর কম করে 2 বছর, 2 বছর। 2 বছরের এর আগের বার যে এসআইআর হচ্ছে, আপনি কম করে শিক্ষিত 2 বছর। মানুষ, হ্যাঁ। আমি আপনাকে জ্ঞান দেব না, অত জ্ঞান আমার নেইও। আমি আপনাকে বলি, আগের বার 4 মাসে হয়েছিল, 2 বছর সারা ভারতবর্ষে। আবারও বলছি, কিন্তু ভোট ফর্ম আনকোড, দেয়নি, 2 enumeration বছর form সারা দেয়নি। না, 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 ভারতবর্ষ। enumeration আপনি ভালো করে enumeration পড়ালেখা form করেন হয়েছিল। এই বিষয়টা। আগের বারের এসআইআর বললাম, এই সারা ভারতবর্ষে, সজল, ওটা সারা ভারতবর্ষের না, রেকর্ড। আপনি এই বলুন আমি না, আপনাকে বলছি, আপনি আমার থেকে অনেক বেশি জ্ঞানী মানুষ। গতবার কি হিয়ারিং হয়েছিল? হয়নি তো। না, হয়নি। না, না, আমি এই- সজলদা জাস্ট এক মিনিট, সজলদা, তামালো থেমে গেলেন। যেটা ঘটনা কথা ঘটছে বলতে এই গেলে- হিয়ারিং এর, না, না, এই হিয়ারিং এর জোর। হিয়ারিং এর না, না, না। তত্ত্বটা হ্যাঁ। নির্বাচন কমিশনের কাছে যখন আমরা গেলাম, নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলাম, আপনারা তো হিয়ারিং এ ডাকছেন, যে ডকুমেন্টস গুলো নিচ্ছেন সেই ডকুমেন্টস গুলো তো রিসিভ কপি দিচ্ছেন না। বললো না, রিসিভ কপি দিচ্ছি না। আমরা কালকে যদি এই লোকটার ওইগুলো বাদ দিয়ে দেন, ইন্টেনশনালি বা ধরে নিলাম টেকনিক্যালি, বললো হ্যাঁ টেকনিক্যালি হতেও পারে, টেকনিক্যালি করতে গিয়ে একটা ডকুমেন্ট বাদ চলে গেল, তাহলে তার নামটা তো এটা বাদ আগের চলে দিন যাবে। শুনেছি আমি হ্যাঁ, তো কালকে অন্য জায়গায় শুনেছেন, এখানে শুনুন না, একই গল্প, বাংলার মানুষকে শুনতে হবে। এবার তখন কি হবে, তার নামটা বাদ চলে যাবে, বলছে তাহলে তার অ্যাপিল করার চান্স থাকবে। আমি বললাম তার আগে ভোট ঘোষণা হয়ে যাবে। বললো হ্যাঁ ভোট ঘোষণা হতে পারে, তার মানে তিনি ভোট থেকে বাদ চলে গেলেন। না, না, এই যে পদ্ধতি, না, না। আমার বক্তব্য হচ্ছে এই পদ্ধতি যে ত্রুটি, না, না, তার যে- কারণটা কি, শুনুন, আমি টার্গেট আপনাকে- এত আমি তাড়াতাড়ির আপনার- মধ্যে করতে যাওয়া, দাদা, এইটাই আপনি- সমস্যা। আপনাকে আমি- সমস্যা এই আপনাকে একটা জায়গায়। কথা বলি, এগুলো আপনি যেটা বলছেন যে কবে মাসির গোপ গজাবে তবে মাসি মামা হবে, দেখতে পাচ্ছি, আগে দাদা। আগে ভোট হয়ে যাক, প্রাক্তন সেনাকর্তা, বাদ যাক। প্রাক্তন সেনাকর্তা এতদিন ডাক পাবে। এক মিনিট শুনুন না, এতদিন কাঁদছিলেন মতুয়া নিয়ে, মতুয়া মতুয়া কান্না তো বন্ধ করে গেছে, দিলেন কেন? না, না, মতুয়া কান্নাটা বন্ধ করলেন কেন? মতুয়া তো নাম্বার মতুয়া জানে। টাকার আপনার মতুয়া মতুয়া করুন, নাম দাঁড়িয়ে আছে। সজল, যা করার CA করে এর দিয়েছেন ওপরে তো আপনারা। CA যে সমস্ত ডকুমেন্টস করে নিলে, এটা সুপ্রিম কোর্টের কথা, যে সিএ যদি তাদের যদি নাগরিক না হয় তাহলে ভোট দিতে পারবে না। এই যে আরে টাইম কত মতুয়ার নাম বাদ গেল সে নিয়ে আলোচনা করুন। আপনি এটা বলতে পারেন যে কোনো এসআইআর এ ভোগান্তি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো। বিএলওদের কোনো ন্যাশনাল সমস্যা লাইনেও হবে না? তাহলে আপনি সেটা বলুন। দাদা, আমি একটু বলি, হ্যাঁ, আমি যেটা বলি যে এটা ঠিক, মানুষের অসুবিধা হচ্ছে তো মানে, হ্যাঁ, আপনার বাড়ি যদি সারাতে হয় তখন আপনাকেও কিছুদিন রান্নাঘরে শুতে হয়। আজকে পশ্চিমবঙ্গের আপনি শুধু বলুন যে এই যে 58 লাখ ভোটারের নাম ইতিমধ্যে কাটা গিয়েছে, যাদের ড্রাফট লিস্টে নেই, তারা কারা? তারা মৃত। তারা অনেকে মৃত। বলছি দাঁড়ান, তাদের বেশিরভাগটা মৃত। বাড়িতে চার পোকা ঢুকেছে। এসআইআর প্রক্রিয়া হচ্ছে, আপনারা বিহারে আটকাতে পারেননি, আপনাদের বিহারে আপনার বিরোধী দল ছিলেন, আপনারা আটকাতে পারেননি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং যেভাবে মানুষ হয় আর কেন, আর কি আটকাতে পেরেছে? কিছুই আটকাতে পারে না। হ্যাঁ, সেটা বলুন, তো ভালো করে বলুন। তো সেইভাবে যেভাবে হচ্ছে সেই প্রক্রিয়াতে পুরো সার পাল্টা আপনাদের দিয়ে কেটেছে। কংগ্রেসের ভূমিকাটা ঠিক কি? কংগ্রেসের আবার ভূমিকা, পশ্চিমবঙ্গে এসআইআর এর সময়সীমা বৃদ্ধির জন্য প্রথম দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, অন রেকর্ড, কেউ অস্বীকার করতে পারবেন না। প্রথম থেকে আমরা বলেছি তড়িঘড়ি করে কেন এসআইআর, রেকর্ডটা বাজাও। নির্বাচন পূর্ববর্তী একটি স্টেট, ইলেকশন গোয়িং স্টেটে
সেটাও আমরা বলেছি। আগামী 20 তারিখ হিয়ারিং হয়রানির বিরুদ্ধে সিও দপ্তর বাংলা ঘেরাও আমরা ডেকেছি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। মুর্শিদাবাদে যেটা ঘটছে, প্রায় 16 লক্ষ মুসলিম নারীর নাম তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কে 6 সন্তানের মাতা, কে 4 সন্তানের মাতা, এগুলো কোশ্চেনেবল হচ্ছে। দেখুন, এই দাঁড়া, বলতে দাও, দেবুদা বলতে দাও, তোমার মাঝে আমি কিছু বলিনি, আচ্ছা, thank বলতে you. দাও। ঠিক এই জায়গা থেকে আমাদের লড়াই। আবার বলছি দাঁড়িয়ে, এসআইআর প্রক্রিয়ার বিরোধী আমরা নই। এসআইআর নিয়ে যে তড়িঘড়ি, ইলেকশন গোয়িং স্টেটে যেভাবে এসআইআর প্রযুক্ত করা হচ্ছে এবং হিয়ারিং হয়রানি, এই লড়াই কিন্তু আমরা লড়ে যাব। এবং আপনার কথার উত্তরে আমি বলছি, ভোট চুরি, জ্ঞানেশ কুমার ভোট চোর, এটা সবার আগে আমরা বলেছি। রাহুল গান্ধী ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন করে বলেছেন। আজকে অভিষেক ব্যানার্জি ফলো করছেন, ধন্যবাদ। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, ইডি দপ্তর থেকে বেরোবার পরেই কিংবা নির্বাচন কমিশন দপ্তর থেকে বেরোবার পরেই অভিষেক ব্যানার্জি মহাশয় কেন কংগ্রেসকে আক্রমণ করেন? কাকে খুশি করার জন্য? কার প্রতি তার দায়? বিশ্বজিৎ, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এই যে প্রত্যেকটা মানুষ হয়রান হচ্ছেন, শুধু বিহারে তো এগুলো ছিল না, আমরা দেখিনি। আমি খবর নিলাম যে তামিলনাড়ুর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে কিছুই হচ্ছে না, এগুলো ওই যে টাকা হিয়ারিং টেরিং প্রায় কিছুই হচ্ছে না। অনেক ক্ষেত্রে ইআরও বা এদের দায়িত্ব দিয়ে দেওয়া, ডিএমদের বলে দেওয়া যে তোমরাই এটাকে শর্ট আউট করো। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মকানুন, এবং এখানকার বিএলও তো বটেই, ডিএমরা পর্যন্ত বিরক্ত। প্রতিদিন একটা করে নতুন নতুন মেসেজ আসছে, এবং আজকে এইটা গ্রাহ্য হচ্ছে তো কালকে ওইটা গ্রাহ্য হচ্ছে না, এবং এইটা নিয়ে একটা এই প্রক্রিয়া শেষ হবে কি হবে? এবং WhatsApp-এ দেখুন, আসছে। একদম এখানে প্রথম দিকে যখন শুরু হয়েছিল হিয়ারিংটা, Message-এ যখন চাকরির শুরু হলো appointment তখন এলে কিন্তু আপনার গায়ে লাগে না। অন্যান্য রাজ্যে যেমন হয়েছে এখানেও তাই, ইয়াররা তারা টিক দিয়ে দিচ্ছিল, সেখানে কাগজপত্র দরকার হচ্ছিল না। এই যে ধাপে ধাপে করে এবং পরিষ্কার করে, যেটা বিশ্বদা বললেন, আপনি জানেন যে খুব সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট তাকে মান্যতা দেওয়া হবে না। অথচ একটা বড় অংশ পশ্চিমবঙ্গের তারা এই মাধ্যমিকের অ্যাডমিটকে প্রামাণ্য তথ্য হিসাবে জমা দিয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল, এটা যদি আমি ধরে নিলাম যে এর কোনো যুক্তি আছে, কোনো কারণ আছে, তাহলে আজ থেকে 15 দিন আগে, 30 দিন আগে বা এসআইআর শুরু হলো তখন এটা বলা গেল না যে মাধ্যমিকের অ্যাডমিটের গ্রহণযোগ্যতা দেওয়া হবে না। তাহলে কারণটা কি? কোনো একটা টার্গেটে কি পৌঁছাতে চাইছে যে এই সংখ্যাটা পৌঁছাতে গেলে এই মাধ্যমিকের অ্যাডমিট দিলে সংখ্যাটায় পৌঁছানো যাবে না? বিশ্বজিৎ দা, ওটাই তাই কারণ। আমি এরপরে একটা বিষয় নিয়ে আসছি, যার তন্ময়ের কাছে আসবো, দর্শক আসবো চন্দন আসবো। বিষয়টা হচ্ছে ফর্ম 7, যারা জানেন তাদের কথা ছেড়ে দিন, যারা জানেন না, অধিকাংশই জানেন না। ফর্ম 7 হচ্ছে সেই ফর্ম যেখানে কোনো ভোটারের নামে যদি অভিযোগ বা কারোর আপত্তি থাকে, তাহলে সেক্ষেত্রে ফর্ম 7 জমা করা যায়। এবং এই জায়গা থেকে কারোর যদি নাম বাদ দিতে চান সেক্ষেত্রেও ফর্ম 7 অবজেকশনের ফর্ম, এই হ্যাঁ, অবজেকশনের ফর্ম। এই ফর্ম 7 নিয়েই খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ফর্ম 7কে কাজে লাগিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। আর বিজেপির অভিযোগ, তন্ময়, তারা অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে চাইছে, তৃণমূল ফর্ম 7 জমা করতে দিচ্ছে না। এর খুব সহজ দুটো উত্তর দিই। এক, এই অনুপ্রবেশকারী গল্প আমরা বিহারেও শুনেছিলাম। তো বিহারের যখন নাম বাদ যায় তখন বলেছিলেন কেন বাদ দিতে হবে, কারণ অনুপ্রবেশকারী, ঘুষপেট, আরও একদম এই টার্মিনোলজিটা নতুন ডিকশনারিতে নিয়ে এসছেন মাননীয় শ্রী অমিত শাহ মহাশয়। তিনি বলেছেন ঘুষপেট। এইবার রেজাল্টের পর দেখা গেল 65 লক্ষ লোকের নাম বাদ গেল, এবং নাম বাদ যাওয়ার পরে এখনও অবধি আজকে যতক্ষণে আমরা শো করছি সেই সংখ্যাটা 12 জন, তার মধ্যে 6 জন হিন্দু, 6 জন মুসলিম, 1 জন মারা গেছে, তার মানে মোটে 11 জন ঘুষপেটিয়াকে খুঁজে বের করতে গিয়ে 65 লক্ষ লোকের নাম বাদ গেল। এখানে টার্গেটটা ঠিক বিহারের কায়দাতেই করা হয়েছিল। 65 লোক একটা আওয়াজও করলো না। কংগ্রেসকে হারাতে গেলে লক্ষ লোক একটা আওয়াজও করলো না। তৃণমূল কংগ্রেস তাদের নাম বাদ চলে গেল। ওই তো বাংলা বলছে, হ্যাঁ, প্রথমে তার জন্য শুরু বাংলা করেছিলাম। আরে ভাই, এটা বাংলা নয়, এটা বাংলার কেমিক্যাল রিঅ্যাকশন। বাংলাতে কেমিক্যাল রিঅ্যাকশন না, বাংলাতে এই জন্যই বিজেপি কোনোদিন পেরোবে না, কারণ আমরা লড়াইটা দিচ্ছি। কি হয়েছে বিশ্বদা, আমরা যখন প্রথম স্তরে, আমি শেষ করি, প্রথম স্তরে যখন ভেবেছিল যে
শুভেন্দুবাবু প্রথমেই টার্গেট বেঁধে দিলেন যে 1,30,00,000 রোহিঙ্গার নাম বাদ চলে যাবে, তারপরে দেখা গেল 58 শুভেন্দুবাবু লক্ষ, তার টার্গেটটা মধ্যে পেলেন কোত্থেকে? মৃত বা শুভেন্দুবাবু এই টার্গেটটা discrepancy আছে, পেলেন এরকম কোত্থেকে? শেষ করি। 58 লক্ষ। টার্গেট এইবার পেলেন কোথায়? আমাদের বিএলএ টুরা যখন প্রত্যেকটা বুথে বুথে থেকে মানুষের সঙ্গে থেকে, বাইরে আমরা ক্যাম্প করেছি, বিএলএ টুরা হেল্প করেছে, এই টার্গেট এই BLA টুরা যাওয়া গেল না। ভয়ে একজন তখন কি করলো? আজকে BLO তখন আত্মহত্যা বিজেপি করেছে। সদর দপ্তর থেকে, হেড অফিস থেকে আবার ফোন এলো ভ্যানিশ কুমারের কাছে যে নামটা বাদ দিতেই হবে। কিভাবে বাদ দিতে হবে? এইভাবে বাদ দাও। এই জন্য এই চক্রান্ত, টার্গেটটা ফিক্স করা হয়েছে। যেটা অশোক ভট্টাচার্য বলল যে 20 তারিখ তাদের প্রোগ্রাম আছে এসআইআর এর এগেইনস্টে, সিপিআইএম এর প্রোগ্রাম সম্ভবত 17 তারিখে রয়েছে। তো নানা কর্মসূচি তোমরাও নিচ্ছ, সবাই নিচ্ছে, তো তো একসাথে করলে তো কিছু লোক বেশি হতো, একসাথে করলে কিছু লোক বেশি হতো, বিজেপির বিপদ হতো। আচ্ছা, তাহলে বিজেপির বিপদ তুই চাইছিস না? 100 বার। ভেরি গুড, আমরা আলাদা আলাদাভাবেই বিজেপির বিপদ চাইছি। বাংলার মানুষ শুনলো। এই যে তৃণমূল তারা অলরেডি ময়দানে আছে, কংগ্রেস, সিপিএম সবাই রয়েছে, তো ভবিষ্যৎটা কি এই আন্দোলনের? ভবিষ্যতে যে কবাডি খেলেছেন বা দেখেছেন তো নিশ্চয়ই, কবাডি খেলায় যে দলই চেস করতে যায় কবাডি 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 বলে যেতে হবে, বলা থামালে হবে না। কেন? কেন শুনে চুপ, কিট, 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 কিট বললে হবে না? যতবার ওটা আসছে বললেও তো হয়। এসআইআর আরে ভাই। ঘুষপেটিয়া, অনুপ্রবেশ, চুনেঙ্গে, রোহিঙ্গা, 1.5 কোটি, কান পচে যাচ্ছে এটা শুনতে শুনতে। এবার উল্টো দিকে আসুন, এত অনুশব্দ তো অনু, আর আরেকটা দিকে উল্টো দিকে যাচ্ছে বাংলার সম্মান, বাংলার এই, বাংলার এমুক, এই চলছে। কিন্তু মাঝখান থেকে অনুব্রত মণ্ডল বলে এক ভদ্রলোক দিল্লিতে বাংলায় লিখে একটা কাগজ জমা দিয়েছিল, গোটা দিল্লিতে সেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফার হলো না, ওরা বেল হয়ে গেল। এটা কিন্তু বাংলার অপমান হলো না? এইবার এই কবাডি খেলার নিয়ম অনুযায়ী প্রথমে ম্যাপিংয়ে বেরোলো কি, নন ম্যাপিং মালদায় হচ্ছে 1.8%, মুর্শিদাবাদে হচ্ছে 2%, নন ম্যাপিং বেরোলো। এবার দেখা যাচ্ছে যে পরপর যে ডাকা, হিয়ারিংয়ের ডাকাটা দিনের পর দিন বাড়তে থাকছে। তাহলে আমি আপনার আগের সাথে বলেছিলাম কাহি পে নিগাহে কাহি পে নিশানা, এরা ঠিক টার্গেট করে নিয়েছে মুসলিম অংশ, শিডিউল কাস্ট অংশ, গরিব মানুষ, বয়স্ক মানুষ, তাদেরকে প্রতিদিন হয়রানির নাম করে নিয়ে যাচ্ছে। এই সুযোগ নিয়ে যাতে বেঁচে থাকে, তার চেষ্টা তৃণমূল চালিয়ে বলেছে। আমি 1 মিনিট বলছি। যেটা আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে লড়াই করছেন। তন্ময় সে কথা বললো। আচ্ছা, আপনার মনে হয় শঙ্খ ঘোষ বলে একটা মানুষ ছিলেন, এটা আমাদের আত্মগ্লানি না গর্ব জানি না? ঠিকই। বলতে দিন। না, শেষ তিনি করুন, শেষ করুন। অনুব্রতকে নিয়ে কবিতা লিখেছিলেন। ঠিক। সেই অনুব্রতকে পাশে নিয়ে অভিষেক ব্যানার্জি যখন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার কথা বলেন, তখন কি প্রশ্ন উঠবে না? সম্প্রতি বাঁকুড়ায় যে ফার্ম 7 এর কথা হচ্ছে, সম্প্রতি বাঁকুড়ায় একটা ঘটনা ঘটেছে, এক বিজেপি কর্মীর গাড়ির থেকে প্রায় কয়েক হাজার ফার্ম 7 বাজেয়াপ্ত হয়েছে। এখনো গোনা শেষ হয়নি? হ্যাঁ, হয়েছে গোনার ফিগারটা বলুন না। 7,000-এর মতো। আরে 7,000 দিদি বলছে, এবার 3,000 এই নিয়ে প্রবল হয়েছে ফার্ম 7 জমা দেওয়া স্বাভাবিক, কিন্তু যতদূর আমি জানি একজন দিনে 10টা ফার্ম 7 জমা করতে পারেন। একজন ব্যক্তি 10টা ফর্ম জমা দিতে পারে, তার মানে এই নয় যে একজন ব্যক্তি 2000 ফর্ম নিয়ে যেতে পারে না। জমা দেওয়ার ক্ষেত্র আর পুরো গিরিশ মহাপাত্র। এই তো দেখো, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, সবাই বললেন, আপনি একটু লাইনের বাইরে চলে গেলেন, সবাই বললেন মানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই বলল মুর্শিদাবাদে 16 লাখ 17 লাখ মুসলিম মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে, ওখানেও বললো মুসলমানদের নাম দেওয়া বলিনি, নোটিশ দেওয়া হচ্ছে। আচ্ছা, বিকৃত করে মনে করো। 6জন দেখলেই, 6টা সন্তান দেখলেই নোটিশ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অমিত ছাড়া 6 7টা করে নে না, তাহলে তো নোটিশ হবে অমিত না। ছাড়া 6 বোন। আরে ভাই দাঁড়ান, এই নরেন্দ্র মোদী ভাই, নরেন্দ্র মোদী কবায়? হ্যাঁ, 6 ভাই বোন, তাহলে 6 দেখলেই নোটিশ দিয়ে দেবে মালদা, মুর্শিদাবাদ, সব জায়গায়। এই কথাগুলো একদম তাই বলছে। বাবার সঙ্গে আরে ভাই, তৃণমূলটা সরাসরি কর না, বাবার সঙ্গে তৃণমূলটা সরাসরি করলেই তো হয়। ঘুরিয়ে তৃণমূল করার যুক্তি কি আছে? তৃণমূলটা সরাসরি করলেই তো হয়, তৃণমূলটা সরাসরি করলেই তো হয়, তৃণমূলটা সরাসরি করলে অসুবিধা কোথায়? আরে ভাই নেবে না তোদের এই যে 6টা যেটা বলছে, এটা মিথ্যা কথা। 6টার জন্য কাউকে ডাকা হতে পারে না। মুর্শিদাবাদে পুরো ডাকা হয়েছে। বলতে দাও, যদি বলতে না দাও আলাদা কথা। বলো। যদি দেখা যায় যে 6 জনের জন্ম, মানে মমতা ব্যানার্জি আর তার ভাইদের জন্মের মধ্যে যেমন 6 মাসের ফারাক, যেটা বায়োলজিক্যালি সম্ভব নয়, তাহলে ডাকা হবেই। তুমি ওই অর্ধেকটা শোনাচ্ছ। আমি যেটা বলি, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী
এটা যেটা শুনিয়ে গেল সবটাই মুসলমান কিন্তু আপনি দল মুসলমান? হিন্দুদেরও 6টা করে ভাই বোন আছে। আপনি অমিত শাহ যাদের নাম মুসলমান? বললেন তারা কিন্তু সব হিন্দু। আরে অমিত শাহ কি কিন্তু মুসলমান? বাকি নাকি? যারা অমিত শাহ বলে তো গেল 6টা বোন। শুধু মুসলমান অমিত শাহ 6 বোন। এই যে ন্যারেটিভ এটা বন্ধ হওয়া দরকার। ন্যারেটিভ বন্ধ হওয়া দরকার। ন্যারেটিভ তৈরি করেছে কে? ন্যারেটিভ তৈরি করেছে তো বিজেপি। যেদিন এসআইআর ঘোষণা হয় বিজেপির আরে মমতা দি চেয়েছিলেন, আমি বলি 1 কোটি, শুভেন্দু বাবু 1 বলেছিলেন কোটি 1 কে কোটি বলেছিল? পুরো। আমি বলছি যে শুভেন্দু বাবু জানলেন কি করে? ঘুষপেটিয়া 2 কোটি হতে পারে, 4 কোটি হতে শুনলে পারে, খুব জ্বালা করে। এমনকি 7 আর কোটি হতে পারে। ধরে অনুপ্রবেশকারী নিন শুনলে আপনারা- ভালো লাগে। আপনাদের এ তো মহা মুশকিল। আপনাদের আবার কথা মমতা অনুযায়ী ব্যানার্জি গোটা দেশ বলে জুড়ে দিলেন। বাংলাদেশ। এটা ঠিক কথা। তাহলে 2003 সেই টার্গেটটা সালে আপনারা ঠিক করেছেন, সেই টার্গেটে পৌঁছাচ্ছে। একটু থামতে। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গের কংগ্রেস সংসদে- গোহারান হেরেছে। আরে তাতে হারি। হ্যাঁ সে তো হারা স্বভাব, ভারতবর্ষে- হারা অভ্যেস। আরে শোনো না, আমার- আমরা তো আমার- জেতার প্রায় জন্য সময় দলবদল শেষ। করি না। না ঠিকই তো, আমরা জেতার জন্য দল বদল করি না। হারা স্বভাব, আমি- হারা অভ্যেস। আরে বিশ্বদা দল বদল করো না, জোট পাল্টাও। আরে বিশ্বদা, জোট পাল্টাও। ঘুষপেটিয়া দল বদল করবে না, দল বদল তো সজল ব্যক্তি, সজল আর বলছে দল দলটাই বদল পাল্টে সজল যায়। বলছে দল বদল করো বিশ্বদা, না। বিশ্বদা আসল জায়গা। ঠিক আছে, ঠিক না, না, আছে। আমার কথা, হ্যাঁ। ঘুষপেটিয়া নিয়ে এত কথা অমিত শাহ বলেন, এসআইআর আর বিহারে হয়েছে, অনুপ্রবেশ নিয়ে তোমার নেত্রী মমতা দি পশ্চিমবঙ্গে বলেন, হয়েছে। আমি তোমাদের বলতে নেত্রী চাই, মমতা দি বলেন। তবে- না না, কতজন ঘুষপেটিয়া তবে তাদের আমি ভোটার লিস্ট থেকে আমি নাম বাদ আমি দিয়েছে। আমি যা বলতে পারবে? তবে বললাম তো আমি বলো, এটা না বললাম বলো। 12 জন 12 না জন বলো, 6 প্লাস তাহলে 6 মাইক্রোফোন ছিল। বললাম তো 12 জন। একটা বিষয় পরিষ্কার, এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে 31 তারিখের মধ্যে তা শেষ হওয়া কার্যত অসম্ভব। এবং এই এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায়ে কোথায় কি দাঁড়া, 14 তারিখ 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোনোর ফাইনাল দিন, তারপরেই ভোট ঘোষণা হয়ে যাবে। নির্বাচন কমিশনের নির্বাচনের নিয়ম অনুযায়ী মে মাসের মধ্যেই নির্বাচন সে প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই টাইমটা সজলের জানা উচিত। ও হয়তো জানে না, কিন্তু নির্বাচন কোন প্রক্রিয়ার মধ্যে শেষ করতে হবে, নির্দিষ্ট দিনের মধ্যে শেষ করতে হবে, নির্দিষ্ট দিনের সরকার তৈরি করতে হবে। এরই মধ্যে ভোটের আগে সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি হুগলিতে একাধিক সভা করেছেন, তিনি আরামবাগে সভা করেছেন, কখনো শ্রীরামপুরে সভা করেছেন, এই প্রথম তিনি সিঙ্গুরে সভা করতে আসছেন। সিঙ্গুর বাংলার রাজনীতিতে একটা জায়গা, এমন একটা জায়গা যা বাংলার রাজনীতির চরিত্র বদলে দিয়েছিল। সুতরাং বাংলার মানুষের মন জিততে কি এবার শিল্পের প্রতিশ্রুতিতে শান দেবেন প্রধানমন্ত্রী, সেদিকেই হয়তো যাচ্ছে এবং রাজনৈতিক মহল সেটাই মনে করছে। আমরা তাকিয়ে থাকবো আগামী দিনে আরও বড় লড়াই, রাজনৈতিক লড়াই দেখার জন্য।